আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিন শেষে এন্টিগা টেস্টে বাংলাদেশ কোনোভাবেই আসলে স্বস্তিতে নেই। আসলে নিজেদের দুর্বলতার কারণেই বাংলাদেশের এই অবস্থা। যেভাবে আসলে বাংলাদেশ ফিল্ডিং মিস করেছে, মানে ফিল্ডিং এ ক্যাচ মিস করেছে এবং সেই সুযোগগুলো ওয়েস্ট ইন্ডিজ কাজে লাগিয়েছে। অপরন্তে ওয়েস্ট ইন্ডিজ ক্যাচ মিস করেছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটা কাজে লাগাতে পারেনি। এই মূল পার্থক্যের জায়গায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেছে এবং কোনোভাবেই বাংলাদেশ স্বস্তিতে নেই। আহ, গতকাল গতকালই বলতে হবে, মানে শেষ রাতে ওয়েস্ট ইন্ডিজ যখন 250 রানে 5 উইকেট ছিল, ব্যাটিং এ যখন নামে হটপট করে 11 রানের ভেতরেই হাসান মাহমুদ দুটো উইকেট নিয়ে নেয়। ওই পর্যন্তই বাংলাদেশের স্বস্তির জায়গা ছিল দ্বিতীয় দিনে। কারণ হাসান মাহমুদের যে দুর্দান্ত গতি, সুইং, সেটা আসলে কাজে লাগাতে পারলো না বাংলাদেশ শেষ পর্যন্ত। কারণ ক্রেমার রোজ এবং গ্রাফসের 140 রানের একটা অবিচ্ছেদ্য পার্টনারশিপ, যেটা অষ্টম উইকেট জুটিতে হয়েছে। ক্রেমার রোজ একজন বোলার হিসেবেই আমরা জানি, সেই ক্রেমার রোজকেই বাংলাদেশের বোলাররা আউট করতে পারলো না এবং তার খেসারত হিসাবে 140 রানের একটা পার্টনারশিপ হয় এবং ওয়েস্ট ইন্ডিজ একটা দারুণ মোমেন্টাম পায়। সেখান থেকে তারা 450 রান অব্দি চলে যায়। শেষ পর্যন্ত তারা অল আউটও হয় না, 9 উইকেট পড়ার পরে তারা ডিক্লেয়ার দিয়ে দেয়। অর্থাৎ 261 রান যখন ছিল 7 উইকেটে, সেইখান থেকে শেষ পর্যন্ত তারা 450 রানের একটা বড় পুঁজি করে ফেলে। আমি গতকাল বলছিলাম যে 300 রানের ভেতরে যদি অল আউট করা যায় তখন বাংলাদেশের একটা ভালো সুযোগ থাকবে। সেই সুযোগটা এসেছিল, হাসান মাহমুদ করেও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি। এবং ফিল্ডিং এও যেন কেমন খাপছাড়া ভাব, বডি ল্যাঙ্গুয়েজেও মানে তেমন একটা জয়ের নেশা বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে দেখা যায়নি গতকাল। মানে ভালো খেলার যে অ্যাপ্রোচ, সেইটা আসলে দেখা যায়নি। এমন একটা ব্যাপার ছিল যে কখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংটা ছাড়বে, কখন তারা একটু রেস্টে যাবে। মানে একটা কি বলে, মানে অনেক কাজ করার পর যেমন হাঁপিয়ে ওঠে না মানুষ, তেমন অনেকক্ষণ ধরে বল করার পর বাংলাদেশের বোলাররা, প্লেয়াররা সকলেই আসলে হাঁপিয়ে উঠেছিল এবং সেই জায়গা থেকেই আসলে ওয়েস্ট ইন্ডিজ ফয়দাটা লুটেছে। তারা শেষের দিকে গিয়ে আহ, বড় বড় শটও খেলেছে। সব মিলিয়ে আসলে দুর্দান্ত একটা ইনিংস দাঁড়ান করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে গ্রাফ সেঞ্চুরি করেছেন সপ্তম উইকেটে এসে 115 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। তো 450 রান যখন ডিক্লেয়ার দেয় ওয়েস্ট ইন্ডিজ, সেই রান চেজ করতে নেমে বাংলাদেশ দল শুরুটা একেবারে যে খারাপ করেছে বলবো না, দেখে শুনে খেলছিল এবং যেখানে আসলে জাকির 3টা দুর্দান্ত চারও মেরেছিল। আমি ভাবছিলাম আজকে মনে হয় জাকিরেরই দিন, জাকিরই মনে হয় আজকে বাংলাদেশকে সেভ করতে পারবে। 34 বলে 15 রান করে জাকির দুর্ভাগ্যবশত এজড হয়ে বোল্ড আউট হয়ে যায়। আসলে জোসেফের ওই পেস বলটা জাকিরের ওভাবে না খেললেও হতো, জাকির বলটা যদি ছেড়ে দিত তাহলে কিন্তু আউট হতো না। আহ, যাই হোক, সে আউট হয়ে যাওয়ার পরে আর দলের অবস্থা বেকায়দা খারাপ হয়ে যায় যখন জয় 5 রান করে আউট হয়। আমি যদি এখানে ব্যাটসম্যানদের বল আর রানের কথাটা বলি, যেমন জয় 33 বল খেলে 5 রান করেছে। অর্থাৎ কতটা দুঃসাধ্য ছিল ব্যাটিংটা করা। কারণ আমি আমি আগেও বলেছি যে এই সিরিজটাতে প্রথম ইনিংসে বাংলাদেশের 113 রান এবং 113 রান এবং খালি 43 রানে অল আউট হওয়ার রেকর্ড আছে প্রথম ইনিংসে। তো সেই জায়গা থেকে জুজু ভয়টা আসলে হয়তো কাজ করছে। যদিও দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে, বাংলাদেশ দল শেষ পর্যন্ত 40 রান করতে পেরেছে 2 উইকেট হারিয়ে, মূল্যবান 2 উইকেট হারিয়ে। মমিনুল 7 আর দীপু 31 বলে 10 রান করে নট আউট, একটা 4 দীপু মেরেছে। এখন আসলে মূলত এই টপ অর্ডার ব্যাটসম্যান বলতে দীপু, মমিনুলই ভরসা, কারণ এরপরে কিন্তু তেমন আর ব্যাটসম্যান নেই। এরপরে অঙ্কন আছে, লিটন আছে আর মেহেদি মিরাজ, এছাড়া কিন্তু আর ব্যাটসম্যান নেই। সুতরাং এই দীপু এবং মমিনুল, এদের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে। এরা যদি দেখে শুনে অন্তত পক্ষে 100-150 রান পর্যন্ত নিয়ে যেতে পারে দলকে, তাহলে হয়তো ফলোয়ান এড়ানো সম্ভব। তা না হলে আসলে যে বোলিংটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা করেছে, তাতে করে বাংলাদেশের কোনোভাবেই ফলোয়ান এড়ানো সম্ভব হবে না। আপনাদের কি মনে হয় কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।